আজকে আমরা এই ভিডিওতে মেকআপে যে স্কিল ইভ্যালুয়েশন কিভাবে মার্কিং করা হয়, আর এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল মার্কিং। তার মানে আমি যদি একটা মেকআপকে 4.2 বলি, সেটা যেখানেই পাঠাবে, ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যে প্রান্তেই পাঠাবে সেটা কিন্তু 4.2ই থাকবে। এরকম একটা স্ট্যান্ডার্ডাইজড ইন্টারন্যাশনাল পদ্ধতি। আর তার সঙ্গে আমরা দেখে নেব যারা ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন চায় তাদের পরীক্ষা কিভাবে হয়, তাদের পরীক্ষা কি ধরনের কোয়েশ্চেন, কত পার্সেন্টেজ পেতে হবে, কোন কোয়েশ্চেনে কত মার্কস থাকে, আর যদি আমি একটা মেকআপ করি তাহলে তার মূল্যায়ন কিভাবে হবে, আর কোন জায়গায় ফোকাস করতে হবে, বেশি ফোকাস করতে হবে, কোন জায়গায় কম পরিশ্রম বা সময় দিলে চলবে। এটা পার্টিকুলারলি তোমরা যারা নতুন মেকআপ আর্টিস্ট বা যে মেকআপ আর্টিস্ট খুব একটা এস্টাবলিশ নয়, তোমরা হয়তো ভাবছো কেন আমি ওরকম ক্লায়েন্ট পাচ্ছি না, যা ক্লায়েন্ট পাচ্ছি ওই 5,000 6,000, কেন আমি একটা 35-40 হাজার ক্লায়েন্ট পাচ্ছি না। তো যাদের এরকম প্রবলেম আছে, তো এদের জন্য, তোমাদের জন্য এটা অনেক কাজে লাগবে। কিভাবে মেকআপের মূল্যায়ন করা হয় আর কিভাবে ইন্টারন্যাশনাল সার্টিফিকেটের জন্য কিভাবে পরীক্ষা হয় আর কিভাবে মার্কিং করা হয়, এইটা নিয়ে এই ভিডিওটা। এখানে আমরা দেখিয়েছি একটা মেকআপের কিভাবে মার্কস ভাগ হয়। এখন মার্কস ভাগ হয় তখন ফুল মার্কস হয়, মানে পূর্ণ সংখ্যায়, এরকম ফ্র্যাকশন হয় না। 20.8, 12.5, 8.3 এভাবে হয় না। কিন্তু কি হয়েছে, আমরা 4টে ওয়ার্ল্ডের বেস্ট ইনস্টিটিউটের যে মার্কিং স্কিম, সেটা কাছাকাছি একই, কিন্তু মাইনর ডিফারেন্স আছে, মাইনর তফাৎ আছে। তো সেটাকে অ্যাভারেজ করতে গিয়ে এরকম হয়েছে। একটা পার্টিকুলার মার্কিং স্কিম বা একটা পার্টিকুলার ইনস্টিটিউট কিন্তু হয়তো 20 করবে, নাহলে 21 করবে, নাহলে 22 করবে, নাহলে 8 করবে, নাহলে 9 করবে, এরকম পয়েন্টে করবে না। কিন্তু যে ডিফারেন্ট ইনস্টিটিউটস, তাদের মার্কিং স্কিম প্রায় একরকম কিন্তু একটুখানি তফাৎ আছে, সেটাকে যখন অ্যাভারেজ করেছি, অ্যাভারেজ করতে গিয়ে এই পয়েন্টটা বেরিয়েছে। প্রথমে তোমরা দেখবে একটা পাই চার্ট। এই পাই চার্ট ধরে নাও তোমার একটা কোয়েশ্চেন পেপার, তাতে কোন প্রশ্নের কত নম্বর, তুমি কত নম্বর পাবে তা নয়, প্রশ্নের কত নম্বর। ওই প্রশ্নতে 20 নম্বর আছে, এবার তুমি 10 পাবে 15 পাবে সেটা আলাদা কথা, ওই প্রশ্নের কত নাম্বার অ্যালট করা আছে। তো সব থেকে বেশি যেখানে নম্বর আছে সেখানে বেশি সময় দিতে হবে, বেশি ফোকাস হবে, বেশি গুরুত্বপূর্ণ। আর যেখানে কম নাম্বার আছে সেখানে কম পরিশ্রম, কম ফোকাস, কম সময়। তো সব থেকে বেশি এখানে দুটো আছে, আইস আর কন্টুর। এই যে কন্টুরিং আর চোখ দেবে প্রায় 21% অ্যাপ্রক্সিমেট, এখানে একটু এদিকে ওদিকে ভেরি করতে পারে, একেবারে ফিক্স নয়, কিন্তু মোটামুটি এটা 21%, মানে শুধু চোখ আর কন্টুর নিয়ে 42। টোটাল কোয়েশ্চেন পেপার 100, শুধু কন্টুরিং আর চোখ নিয়ে 42, 42% প্রায়। তো কন্টুরিং বা চোখে যদি আমি একটু ইমপারফেক্ট হয়, অত ভালো না হয়, কিন্তু অনেক নম্বর কাটা যাবে, অনেক নম্বর কাটা যাবে। সেখানে কন্টুরিং আর আইস এই দুটোকে সব থেকে তোমরা বেশি মনোযোগ দিয়ে করবে, সব থেকে বেশি ফোকাস করবে, সব থেকে বেশি সময় দেবে কন্টুরিং অ্যান্ড আইস, সব থেকে বেশি, প্রায় 21 আর 21, 42%। নেক্সট হচ্ছে হাইলাইটিং। হাইলাইটিং কত আছে, প্রায় 17%, 16 থেকে 17%। তো ওটা 21 আর 21, হাইলাইটিং
16 থেকে 17 এটাই নেক্সট ইম্পর্টেন্ট। তো কতটা সময় আর পরিশ্রম দেবে, কতটা মনোযোগ দিয়ে করবে হাইলাইটিং। তারপরে হচ্ছে কনসিলিং অ্যান্ড লিপস। কনসিলিং অ্যান্ড লিপস 12.5, 12.5, 25%। কনসিলার কত পারফেক্টলি ঠিক জায়গায় ঠিক মতো ইউজ করতে পারছি, আর লিপসটা কিভাবে করতে পারছি, এর 12.5%। আর কারেক্টিং অ্যান্ড আদার্স হচ্ছে অনেক কম, 8.33%। আদার্স এর মধ্যে ব্রঞ্জিং আছে, আর কতগুলো জিনিস আছে সেটা আমরা পরে বলে দেবো। আর কি কি আছে আমি পরে ভিডিওতে আসছি। ব্রঞ্জিং যেরকম একটা এক্সাম্পল দিলাম, একটা উদাহরণ, ব্রঞ্জিং এখানে করা নেই। তো এই ধরনের তারপরে ফিক্সার, যে ফিক্সার স্প্রে, এই ছোটখাটো জিনিসগুলো 8.33%। দুটো মিলে 16.5 থেকে একটু বেশি। তাহলে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কন্টুরিং আর চোখ 42% প্রায়। তারপরে হচ্ছে হাইলাইটিং প্রায় 16 থেকে 17%। তারপরে কনসিলার অ্যান্ড লিপস 12.5 প্রায় 25%। আর 8.33% কারেক্টার অ্যান্ড আদার্স। তো এটা শুধু কতটা মনোযোগ দেবে তা নয়, কতটা সময় দেবে, কতটা ইম্পর্টেন্স দেবে, তাছাড়াও এখানে আরেকটা ব্যাপার আছে, এই অর্ডারে আরেকটা জিনিস আছে। এই ছাড়া মানে প্রায়োরিটি অনুযায়ী কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা কম ইম্পর্টেন্ট, এটা তো আছে। এই ছাড়া কিন্তু আরেকটা এখানে আছে, সেটাও আমরা দেখে নেব। এই অর্ডারের মধ্যে লুকিয়ে আছে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। তাহলে আমরা দেখে নিলাম কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা কম ইম্পর্টেন্ট। এটা কিন্তু অর্ডার অফ ইম্পর্টেন্স, কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেই হিসাবে আমি সাজিয়েছি। তুমি কোনটা আগে করবে তা নয়, মেকআপে কোনটা তুমি আগে করবে কোনটা তুমি পরে করবে সেই অর্ডারটা নয়। এটা হচ্ছে ইম্পর্টেন্ট কোনটা, তুমি তোমার অর্ডার মেনটেন করবে, যেটা তোমাদের ম্যাম শিখিয়েছে সেটাই করবে। কোনটা আগে করবে কোনটা পরে করবে সেটা তোমাদের যেরকম শেখানো হয়েছে সেটাই করবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট কোনটা, ইম্পর্টেন্সের অনুযায়ী তুমি মেকআপের সময় কোন কাজটা আগে করবে সেই অর্ডারটা নয়। এবার যেটা বলেছিলাম, আইস কিন্তু বেশি ইম্পর্টেন্ট দ্যান লিপস। আইসে, চোখে কিন্তু বেশি ইম্পর্টেন্স আছে, প্রায় 21%। লিপসে কিন্তু 12.5%। চোখ কিন্তু 21%, লিপস কিন্তু 12.5%। এটা কেন? এটা খুব একটা ভাইটাল জিনিস আছে। আইসে কিন্তু অনেক কিছু ম্যানুভারিং করা যায়, অনেক পদ্ধতি আছে, অনেক স্কিল আছে, অনেক রকম ওটাকে ম্যানেজ করা যায়। লিপসে কিন্তু আমার অপশনস লিমিটেড, খুব সীমিত, আমি কিছু করতে পারবো। আইসে অনেক কিছু করতে পারবো, আইস যাই হোক না কেন, আইব্রো, আইলাইনার, অ্যাসিমেট্রিক্যাল আইস হতে পারে, ডার্ক সার্কেলস হতে পারে, অন্য কোনো প্রবলেম হতে পারে, কিন্তু নন সিমেট্রিক্যাল হোক, কালার প্রবলেম হোক, আইব্রো নন সিমেট্রি হোক, চোখের ইয়েতে কোনো কালো সার্কেল বেলা, যাই হোক না কেন, আইসকে মেকআপ করা, আইসের জন্য আমার অনেক কিছু পদ্ধতি আছে, অনেক কিছু বিকল্প আছে, অনেক কিছু অপশন আছে। লিপসে কিন্তু আমার খুব সীমিত অপশন। মাউথ অ্যান্ড লিপস আমি খুব বেশি ম্যানুভারিং আমার কাছে নেই, আমার পদ্ধতি কিন্তু লিমিটেড, আমার প্রোডাক্টস লিমিটেড। কিন্তু আইসের জন্য আমার প্রোডাক্টসও অনেক বেশি, আমার পদ্ধতিটাও অনেক বেশি। তাই আইসটাকে কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, 21% প্রায়, আর লিপসকে 12.5%। এটা পয়েন্ট নাম্বার 1। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কনসিলার কিন্তু বেশি ইম্পর্টেন্ট দ্যান কারেক্টার। কনসিলারকে আমরা কত দিয়েছি? 12.5%।
আর ক্যারেক্টারকে 8.33%, কনসিলার 12.5 আর ক্যারেক্টার 8% থেকে একটু বেশি। এটা কেন? তার মানে মেকআপের সময় যত বেশি কনসিলার ইউজ করবে কিন্তু ক্যারেক্টার যেখানে খুব জরুরি সেখানে আমরা ক্যারেক্টার ইউজ করব। ক্যারেক্টারের ইউজ খুব মিনিমাম হবে, যেখানে ক্যারেক্টার ইউজ না করলে চলবে না সেখানেই কিন্তু ক্যারেক্টার ইউজ করব। আর কনসিলার কিন্তু আমরা আরো জেনারেসলি লিবারেলি অনেকটা ইউজ করতে পারি। কনসিলার ইউজ করো, তুমি যত ইচ্ছা কনসিলার ইউজ করো, ক্যারেক্টারটা কিন্তু মিনিমাম। আমি বলছি না ক্যারেক্টার ইউজ করবে না, ক্যারেক্টারটা কিন্তু খুব কম ইউজ করবে, যত কম পারো তত ক্যারেক্টার ইউজ করবে। যেখানে ক্যারেক্টার ইউজ না করলে চলবে না সেখানে কিন্তু ক্যারেক্টার ইউজ করব, আর খুব লিমিটেড এরিয়া, ছোট্ট এরিয়াতে ইউজ করব। কনসিলার কিন্তু আমার ওই রকম কোনো সীমা নেই, আমি আনন্দে একদম বিন্দাস কনসিলার ইউজ করব। ওই জন্য কনসিলারকে বেশি পার্সেন্টেজ দেওয়া হয়েছে, ক্যারেক্টার অনেক কম পার্সেন্টেজ দেওয়া হয়েছে। ক্যারেক্টার যদি বেশি ইউজ করা হয় তাহলে কিন্তু নেগেটিভ মার্কিং। যেখানে আমার কনসিলার ইউজ করলে কোনো প্রবলেম নেই, ক্যারেক্টার যদি আমি প্রয়োজন থেকে বেশি ইউজ করি, যেখানে দরকার নেই সেখানেও যদি ক্যারেক্টার ইউজ করি, ডাইরেক্ট মাইনাস মার্কস কিন্তু কাটা যাবে। সেই ক্যারেক্টারটা যত পারো, যত জরুরি, ক্যারেক্টার না ইউজ করলে চলবে না, কোনো উপায় নেই, যেখানে নিরুপায় অসহায় সেখানেই কিন্তু ক্যারেক্টার ইউজ করবে। তাছাড়া কিন্তু চেষ্টা করবে কনসিলার যত বেশি ইউজ করা যায় আর ক্যারেক্টার যত কম ইউজ করা যায়। এবার এর মধ্যে আরেকটা প্রবলেম আছে, যারা পার্টিকুলারলি একটু নতুন বা অতটা এক্সপার্ট নয় তাদের জন্য এখানে এই যে ক্যারেক্টার কনসিলারের মধ্যে আরেকটা প্রবলেম আছে, সেটা আমরা দেখে নিচ্ছি। তাহলে যেটা বলছিলাম যে কনসিলার ইউজ করবে ক্যারেক্টার মিনিমাম, যেখানে একেবারে ক্যারেক্টার ছাড়া চলবে না সেখানে ইউজ করবে, আর খুব ছোট্ট এরিয়াতে ইউজ করবে, মিনিমাম সব থেকে কম ইউজ করবে। আর কনসিলার কোনো প্রবলেম নেই, কিন্তু এখানে আরেকটা সমস্যা আছে, পার্টিকুলারলি যারা নতুন, কি হয়, ক্যারেক্টার কিন্তু ফাউন্ডেশনের আগে ইউজ করছো আর কনসিলার ফাউন্ডেশনের পরে ইউজ করছো। তাহলে আগে ক্যারেক্টার, তারপরে ফাউন্ডেশন, তারপরে কনসিলার। তাহলে আমাকে ফাউন্ডেশন আগে জানতে হবে যে কোন কোন জায়গা আমি কনসিলার দিয়ে করতে পারবো, সেখানে আমি ক্যারেক্টার লাগাবো না, আর কোন জায়গায় আমার কনসিলার দিয়ে হবে না, এখানে ক্যারেক্টার লাগাতেই হবে, সেখানে ক্যারেক্টার লাগাবো। তো আমার 5টা জায়গা আছে, আমি ঠিক করলাম না এই দুটো জায়গায় আমি কনসিলার দিয়ে হয়ে যাবে, আমার ক্যারেক্টার দরকার নেই, বাকি 3টে জায়গায় আমাকে ক্যারেক্টার লাগাতেই হবে, সেখানে ক্যারেক্টার লাগালাম। ক্যারেক্টার হয়ে গেল, ফাউন্ডেশন হয়ে গেল। এবার যখন কনসিলার লাগাবো তখন যদি দেখি আরে কনসিলার দিয়ে তো এটা হচ্ছে না, কনসিলার দিয়ে পুরো এটাকে ঢাকা যাচ্ছে না, এটা ক্যারেক্টার লাগালে ভালো হতো, আর কিছু উপায় নেই, আর কোনো উপায় নেই, আমি তো ক্যারেক্টার লাগিয়েছি, ফাউন্ডেশনও করা হয়ে গেছে, তো বাকি দুটো ছেড়ে রেখেছিলাম কনসিলারের জন্য, ওখানে যদি দেখি কনসিলার দিয়ে হচ্ছে না তাহলে কি করব, ফাউন্ডেশনের পরে ক্যারেক্টার ইউজ করবে না। আকাশ ভেঙে পড়ুক, পৃথিবী উল্টে যাক, সূর্য পূর্বে জায়গা পশ্চিমে উঠুক, তাতে কিচ্ছু আসা যায় না, ফাউন্ডেশনের পরে ক্যারেক্টার ইউজ করব না। দরকার হলে ওইটুকু ফাউন্ডেশন আবার মুছে দিয়ে তারপরে ক্যারেক্টার ইউজ করব, আবার ফাউন্ডেশন ইউজ করব, কোনোদিন ফাউন্ডেশনের পরে ক্যারেক্টার নয়। তো আমাকে যখন প্রথমে ক্যারেক্টার ইউজ করছি, আমাকে ভেবে নিতে হবে যে কোনটা ক্যারেক্টার ইউজ করব আর কোনটা কনসিলার দিয়ে পরে আমি পারবো, সেখানে ক্যারেক্টার লাগাবো না। একটা দূরদর্শিতা, এটা আগের থেকে আমাকে জেনে নিতে হবে যে এইটা আমি পরে করে নেব, কনসিলার দিয়ে করে নেব, এটা দরকার নেই,
আমি শুধু এইগুলোকে ক্যারেক্টার ইউজ করব, এইগুলোকে আমি হাত দেব না, ফাউন্ডেশনের পরে কনসিলার দিয়ে করে নেব। আগের থেকে আমাকে জানতে হবে, এটা নয় যে পরে দেখলাম আরে এখানে তো হচ্ছে না বলে ক্যারেক্টার লাগালাম, সেটা হবে না। তো আমাকে একটা ফার সাইটেড, আগের থেকে আমাকে জানতে হবে একটা দূরদর্শী ভাব, যে আগের থেকে আমি জেনে গেলাম যে এইগুলোর মধ্যে এই জায়গায় আমি ক্যারেক্টার ইউজ করলাম, বাকিগুলো আমি ছেড়ে দিলাম থাক, ফাউন্ডেশন করে তারপরে কনসিলার দিয়ে আমি করে নেব। আর এই আন্দাজ করাটা একটা এক্সপার্টের কাজ, এটা প্র্যাকটিস করতে করতে আসবে, এটা প্র্যাকটিস করতে করতে আসবে। কিন্তু যেটা তোমাদের টেম্পটেশন, অনেকে, তোমাদের মানে তোমাকে বলছি না, অনেকে এটা ভুল করে যে হচ্ছে না, আচ্ছা ফাউন্ডেশন হয়ে গেছে তারপরে যে ক্যারেক্টার ইউজ করে, একেবারে জিরো পেয়ে যাবে। যাই হোক, একেবারে বললাম তো, মানে সূর্য পূর্বের জায়গায় পশ্চিমে উঠুক, আকাশ ভেঙে পড়ুক, পৃথিবী উল্টে যাক, ফাউন্ডেশনের পরে ক্যারেক্টার ইউজ করবে না। ক্যারেক্টার সবসময় ফাউন্ডেশন আগে ইউজ করবে, কনসিলার ফাউন্ডেশনের পরে ইউজ করবে, এইখানে ভুল করবে না। তো আগের থেকে আমাকে জানতে হবে যে কোন কোন জায়গায় ক্যারেক্টার ইউজ করব আর কোন কোন জায়গায় ছেড়ে দেব ফাউন্ডেশন, তারপরে বাকি যেগুলো ছেড়ে দিয়েছিলাম সেগুলো কনসিলার দিয়ে করব। আর এখানে আরেকটা জিনিস আছে, যদি হাফ মেকআপ করতে যে অরাল হয়, যারা পরীক্ষা দিচ্ছে, এমনি তুমি একটা ক্লায়েন্ট পেয়েছো সেখানে ঠিক আছে, যদি পরীক্ষা দাও সেখানে হয়তো তুমি কয়েকটা ক্যারেক্টার দিয়ে বাকিটা ছেড়ে দিয়েছো, মাঝে মাঝে হয়তো অরেলে ওরা জিজ্ঞেস করে যে এগুলো কেন ছাড়া হয়েছে, এগুলো তো ফ্ল আছে, এগুলো করনি কেন, ওখানে বোল্ডলি উত্তর দেবে যে এটা আমি কনসিলার দিয়ে করব, ওই জন্য ছেড়ে দিয়েছে, ফাউন্ডেশনের পরে আমি কনসিলার দিয়ে ওটাকে ঠিক করে নেব। এইগুলো ক্যারেক্টার লাগাচ্ছি কেন, এখানে ক্যারেক্টার লাগাতে হবে, এইগুলো আমি পরে ফাউন্ডেশনের পরে আমি কনসিলার দিয়ে পারবো, বোল্ডলি উত্তর দেবে, একদম ম্যাম খুশ, নম্বর বেশি। তো এইটা হচ্ছে আমাদের অর্ডারের কেন ইম্পর্টেন্ট, শুধু নম্বরের ইম্পর্টেন্ট না, কোনটাতে কত নম্বর পাবে সেটা ছাড়াও এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। কোনটা আগের থেকে জেনে নিতে হবে, কোনটা ক্যারেক্টার লাগাবো, কোনটা ছেড়ে দেব, কোনটা পরে কনসিলার দিয়ে করব, এইটা যে আগের থেকে একটা আন্দাজ করা, আগের থেকে জেনে নেওয়া, আগের থেকে একটা লিস্ট করা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ইন্ডিভিজুয়াল পদ্ধতি যেটা আছে সেটা পরে আসছে, কিন্তু যারা ইন্টারন্যাশনাল সার্টিফিকেশনের জন্য করে, ইন্টারন্যাশনাল সার্টিফিকেশনের পরীক্ষা দেবে, তাদের জন্য একটুখানি বলে দিই, যারা 60% পায় তারা কিন্তু বেসিক বা এন্ট্রি লেভেল অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট, অন্য কোনো মেকআপ আর্টিস্টের অ্যাসিস্ট্যান্ট হিসাবে অ্যাসাইন করা হয়। যদি কোনো বড় সংস্থাতে যদি চাকরি হিসাবে হয় তখন 60% হচ্ছে এন্ট্রি লেভেল, মানে তারা কিন্তু অন্য কোনো ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট হবে, অন্য কোনো মেইন মেকআপ আর্টিস্টের আন্ডারে ওরা কাজ করবে অ্যাজ অ্যাসিস্ট্যান্ট। আর যারা 85% বা 90% পায় তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট মেকআপ আর্টিস্ট, হয়তো কিছুদিন ট্রেনিং এ থাকতে পারে বা কিছুদিন অ্যাপ্রেন্টিসশিপ বা কিছু হতে পারে, বাট ফাইনালি দে আর ইন্ডিপেন্ডেন্ট মেকআপ আর্টিস্ট। কিন্তু যারা 60% বা এই ধরনের পাচ্ছে তারা কিন্তু এন্ট্রি লেভেলে অ্যাসিস্ট্যান্ট বা হেল্পার, সে যত বছরই হোক তারা অ্যাসিস্ট্যান্ট বা হেল্পারই থাকবে যতক্ষণ না আবার পরীক্ষা দিয়ে 90% পাচ্ছে। 60% পেলে আবার একবার পরীক্ষা দিয়ে 90% না পাওয়া পর্যন্ত, সেটা হয়তো 2 বছর 3 বছর 5 বছর পরে, ততক্ষণ পর্যন্ত তারা অ্যাসিস্ট্যান্ট বা হেল্পার থাকবে, তারা কোনোদিন ইন্ডিপেন্ডেন্ট মেকআপ আর্টিস্ট হবে না। আর 60% যারা অ্যাসিস্ট্যান্ট তারা যদি 2 বছর 3 বছর পরে আবার পরীক্ষা দিয়ে 90% হয় তখন কিন্তু তারা ইন্টারন্যাশনাল ডিপ্লোমা পেয়ে মেকআপ আর্টিস্ট হতে পারবে। তো এটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল মেকআপ ট্রেনিং স্ট্যান্ডার্ডস। কিন্তু এর মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা আমরা বলছি।
এন্ট্রি লেভেল যেটা বললাম 60% ফর অ্যাসিস্ট্যান্ট। একটা মজার জিনিস আছে, 60% থিওরি, 30% প্র্যাকটিক্যাল, আর 10% প্রজেক্ট অ্যান্ড কোর্স ওয়ার্ক। থিওরিটা এখানে নম্বর বেশি, প্র্যাকটিক্যাল নম্বর কম। 60% থিওরি, নর্মালি মেকআপ তো হাতের স্কিল, তা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালটা বেশি হওয়া উচিত। এখানে কিন্তু থিওরিতে বেশি নম্বর, প্র্যাকটিক্যালে কম নম্বর, কারণ ওরা অ্যাসিস্ট্যান্ট হবে, ওরা তো মেকআপ করবে না বা মিনিমাম কাজ করবে, যদিও করে সে আন্ডার মেইন যে মেকআপ আর্টিস্ট আছে তার আন্ডারে, তার যেরকম ইনস্ট্রাকশন হবে সেই অনুযায়ী করবে। তো সেই জন্য তাদের থিওরিটা বেশি জানতে হবে, যে মেকআপ আর্টিস্ট কি তোমাকে বলছে তোমাকে বুঝতে হবে সেটা। তোমাকে খুব একটা প্র্যাকটিক্যাল হাতের দক্ষতা না থাকলেও চলবে, তোমাকে বুঝতে হবে তোমাকে কি নির্দেশ দিচ্ছে। তুমি অ্যাসিস্ট্যান্ট, তোমার যে যার আন্ডারে আছো সে ম্যাম তোমাকে কি নির্দেশ দিচ্ছে সেটা যেন বুঝতে পারো। ওই জন্য 60% থিওরি, 30% প্র্যাকটিক্যাল। তোমাকে মেকআপ করতে হবে না, তোমাকে তোমার ম্যাম তোমাকে কি নির্দেশ দিচ্ছে সেটা তোমাকে বুঝতে হবে, যে কারণের জন্য থিওরিটা বেশি, প্র্যাকটিক্যালটা কম। আর 10% প্রজেক্ট। প্রজেক্ট বলতে আমরা কোর্স ওয়ার্ক, কোর্স ওয়ার্ক মানে থ্রু আউট যে পড়াশোনা করেছো ওই ইনস্টিটিউটে, যতগুলো কাজ করেছো তার একটা রেকর্ড। যেরকম আমরা প্র্যাকটিক্যালি করি না, কেমিস্ট্রি যতগুলো এক্সপেরিমেন্ট করলাম, ফিজিক্স যতগুলো এক্সপেরিমেন্ট করলাম, তার পুরো একটা প্র্যাকটিক্যাল রেকর্ড যেরকম জমা দিই, সেরকম 10% ওটাকে বলা হয় কোর্স ওয়ার্ক। আমি সুবিধার জন্য প্রজেক্ট লিখেছি, কিন্তু ওখানে টেকনিক্যালি ওরা বলে কোর্স ওয়ার্ক। তাহলে থ্রু আউট আমি যতদিন কাজ করেছি, যা যা আমাকে অ্যাসাইনমেন্ট দিয়েছে, যা যা আমি কাজ করেছি, যত কোনো অন্য থিওরি অ্যাসাইনমেন্ট হতে পারে, কোনো জায়গায় বলেছে এই কালার হুইলটা আঁকো, কালার হুইলটা এঁকে কোনটা প্রাইমারি কালার কোনটা কমপ্লিমেন্টারি কালার একটু লিস্ট করো, যা যা শিখিয়েছে। কত রকম ফেস শেপ হয়, ফেসের যে শেপ, ওভাল, রাউন্ড, ডায়মন্ড, এসব কত রকম হয় তার হয়তো ছবি এঁকেছো। তো সারা কোর্সে যা যা করেছো তার একটা রেকর্ড, সেটাকে আমরা বলি কোর্স ওয়ার্ক। ওরা প্রজেক্ট বলে না, এখানে আমি প্রজেক্ট সুবিধার জন্য লিখেছি, তোমাদের সুবিধার জন্য ওটা কোর্স ওয়ার্ক বলে। তাহলে এখানে থিওরিটা বেশি, কারণ তোমার হাতের কাজ কম, তোমার ম্যাম কি নির্দেশ দিচ্ছে সেটা ভালো করে বোঝা, সেটা বেশি ইম্পর্টেন্ট। সেই জন্য থিওরিটা বেশি, প্র্যাকটিক্যালটা কম। এরপরে যে অ্যাডভান্সড, যেটা ইন্ডিপেন্ডেন্ট মেকআপ আর্টিস্ট, যাদের 85 to 90% পেলে তারা ইন্টারন্যাশনাল ডিপ্লোমা পায় আর ইন্ডিপেন্ডেন্ট মেকআপ আর্টিস্ট হতে পারে, তাদের তাদের কিন্তু প্র্যাকটিক্যালটা বেশি, থিওরিটা কম। হাতে হাতে কাজ করতে হবে, তো প্র্যাকটিক্যালটা বেশি, থিওরিটা কম। যেটা উল্টো ছিল আগে, যারা অ্যাসিস্ট্যান্ট তাদের কি ছিল, থিওরিটা বেশি, প্র্যাকটিক্যাল কম। আর এখানে প্র্যাকটিক্যালটা বেশি, থিওরিটা কম। এবার 60% লাইভ ডেমো। লাইভ ডেমো মানে ওখানে অন দ্য স্পট একটা সাবজেক্টকে মেকআপ করে দেখাতে হবে। একটা থিম, একটা ইভেন্ট, একটা ওকেশন, একটা মুড, যে কোনো একটা হতে পারে। আর টাইম ফিক্সড, টাইমের মধ্যে কত ঘন্টা বলে দেবে, সেই টাইমের মধ্যে করতে হবে। যেরকম পরীক্ষা হয়, একটা অঙ্ক পরীক্ষা আগেই বলে দিল 2 ঘন্টা টাইম, 2 ঘন্টার মধ্যেই করতে হবে। তো সেরকম টাইম বলে দেবে, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, তার মধ্যেই করতে হবে। একটা থিম, ইভেন্ট, ওকেশন অর মুড। থিম হচ্ছে যেরকম একটা ব্রাইডাল, ব্রাইডাল একটা থিম। ইভেন্ট হচ্ছে যেখানে একজন হয়তো স্টেজে উঠে গান করবে, বা সে স্টেজে উঠে একটা ডান্স পারফরমেন্স করবে, কোনো ইভেন্টে পার্টিসিপেট করছে, ইনক্লুডিং র্যাম্প ওয়াকিং যেটা। ওকেশন,
সে হয়তো তার বন্ধুর জন্মদিন পার্টিতে যাচ্ছে। ওকে, মুড, এই মুডটা কিন্তু ইম্পর্টেন্ট। মানে ইম্পর্টেন্ট মানে যারা পার্টিকুলারলি ওই ফিল্ম, সিনেমা, মুভি বা টিভি সিরিয়াল তার জন্য করে মুড। ধরো একটা মা, তার ছেলে 2 বছর আগে মারা গেছে এবং আজকে 2 বছর পরে তার ছেলে মারা যাওয়ার অ্যানিভার্সারি, সে ব্যালকনিতে ওই একটা দুঃখের সঙ্গে বসে আছে। সেই মুডটা, এগুলো পার্টিকুলারলি যারা নাটক, সিরিয়াল, মুভি, এইগুলো তো খুব ইম্পর্টেন্ট। তার মুডটা কিভাবে হবে? একজন তার ছেলে ফেরেনি, চিন্তায় আছে, রাত হয়ে গেছে, কেন ছেলে ফিরছে না, ফোনেও যোগাযোগ করে যাচ্ছে না, তার ছেলে ফিরছে না, 10টা বেজে গেছে। সেই মা কিরকম হয়তো বসে আছে বা দাঁড়িয়ে আছে একটা চিন্তা নিয়ে, সেই মুড, এই মুডটা ইম্পর্টেন্ট। যারা ওই সিনেমা সিরিয়ালে যারা মেকআপ করে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আর বাকিদের জন্য থিম, যেরকম হয়তো একটা ব্রাইডাল ইভেন্ট, যেরকম বললাম হয়তো কেউ ডান্স করবে, কেউ র্যাম্প ওয়াকিং করবে, ওকেশন হয়তো জন্মদিনের পার্টি, নাহলে আহ, তার বন্ধুর জন্মদিন পার্টিতে যাচ্ছে। আর মুড যে কোনো একটা দিতে পারে। মুড কিন্তু সব থেকে কঠিন, যদিও প্রোডাক্ট খুব কম। কেন? প্রোডাক্ট বেশি নেই, সে তো মেকআপ করে বসেনি, সে অলরেডি দুঃখে রয়েছে, সে আবার মেকআপ কোথায় করবে? সে তো এমনি দুঃখের সঙ্গে বসে আছে, চিন্তায় বসে আছে, আমার ছেলে কেন আসছে না, রাত হয়ে গেছে, সে চিন্তায় বসে আছে। তো ওখানে মেকআপের প্রোডাক্ট কম, স্কিলটা বেশি। 25% থিওরি, থিওরির মধ্যে স্কিন অ্যানাটমি, স্কিনের কিছুটা অ্যানাটমি আছে বায়োলজিতে, যেটা শেখানো হয়, স্কিনের লেয়ার্স, কোনটা ডার্মিস, কোনটা এপিডার্মিস, কোথায় সোয়েট গ্ল্যান্ড আছে, কোথায় অয়েল গ্ল্যান্ড আছে, এগুলো তো আছে। তার সঙ্গে স্কিনের যে টাইপস, কোনটা অয়েলি, কোনটা নর্মাল, কোনটা ড্রাই স্কিন, তারপরে স্কিনের কালারেশন, কোথায় এক্সেস মেলান হয়ে গেছে, কোথায় ফ্রেকলস হয়ে গেছে, কোথায় যে সেতি মানে ভিটিলিগো হয়ে গেছে। তো এইগুলো স্কিন অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। প্রোডাক্ট কেমিস্ট্রি, যে প্রোডাক্ট ইউজ করছো তার কেমিস্ট্রি, তাতে কি কম্পোজিশন আছে, কি কাজে লাগে। যেরকম এই একটা প্রোডাক্ট আমাদের কিছু বছর আগে এসছেন, খুব এখন ফেমাস হয়েছে, আগে অতটা ছিল না। ওটা আছে পলিসাইলোক্সিন। পলিসাইলোক্সিন হচ্ছে জেলুসিল এমপিএস ছিল, জেলুসিল অ্যান্টাসিড যেটা খেতাম, জেলুসিল এমপিএস, ওই মেথিল পলিসাইলোক্সিন, তারই একটা অংশ, তারই একটা ভেরিয়েশন, ওই ধরনের একটা প্রোডাক্ট, তারই একটুখানি ভেরিয়েশন করলে। তো ওইটা কেন ইউজ করছি, ওর কেমিস্ট্রিটা কি, ওটা ইউজ করলে কি হবে, কোনটা স্ট্রিনজেন্ট। তো এই যে প্রোডাক্ট কেমিস্ট্রি, কোনটা ময়েশ্চার লকিং, তো এইগুলো প্রোডাক্ট কেমিস্ট্রিতে আসে। এক একটা প্রোডাক্টের সম্বন্ধে একটু আইডিয়া, কোন প্রোডাক্ট কি করে, কেন আমি এটাকে ইউজ করছি। আর কালার থিওরি, এটা কালার হুইল, কোন কালার প্রাইমারি, কোনটা সেকেন্ডারি, কোনটা কমপ্লিমেন্টারি, কোন কালার ঢাকতে গিয়ে কোন ক্যারেক্টার ইউজ করব। তো এই কালার থিওরি, তো এইটা হচ্ছে থিওরি। আর 15% যেটা অরাল, মৌখিক, যেটা মেকআপ করতে করতেই হয়তো এক্সামিনার এসে 2-4টে প্রশ্ন করে, সেটা হচ্ছে হাইজিন। হাইজিনের মধ্যে আমি কি প্রোডাক্ট যেগুলো ইউজ করছি এক্সপায়ারি প্রোডাক্ট ইউজ করছি কিনা, ফার্স্ট জিনিস। সেকেন্ড জিনিস, আমি ওটাকে অ্যালার্জি টেস্ট করেছি কিনা। যদিও অ্যালার্জি টেস্ট আজকাল অনেকরা করে না, কারণ যতগুলো মডার্ন প্রোডাক্ট অ্যালার্জি খুব কম হয়। যত নতুন যে প্রোডাক্টগুলো বেরোচ্ছে
দাম প্রচুর বেশি, কিন্তু অ্যালার্জি খুব কম হয়। কিন্তু অ্যালার্জি টেস্ট করতেই হবে, অ্যালার্জি টেস্ট করতে হবে। যতই ভালো প্রোডাক্ট হোক, যতই দামি প্রোডাক্ট, যতই খুব বড় কোম্পানি, আমি জানি, আমি 5 বছর ধরে ইউজ করছি, কারো অ্যালার্জি হয়নি, তবুও কিন্তু অ্যালার্জি টেস্ট করতে হবে। আর তার মধ্যে আছে ব্রাশগুলো। ব্রাশগুলোকে রেগুলার ওয়াশ করতে হবে, একটা মেকআপ হয়ে গেলেই ওটাকে ক্লিন করতে হয়। যদি ক্লিন না করা হয় তাহলে র্যাশ বেরোয়। একটা মেকআপ করে যদি ব্রাশটাকে ইমিডিয়েটলি ক্লিন না করা হয়, সেটাকে আবার পরে ইউজ করা হয়, তাহলে র্যাশ বেরোবে। তাহলে সেই হাইজিনটা আছে। আর ব্রাশ টাইম টু টাইম চেঞ্জ করতে হয়, একটা ব্রাশ তো সারা জীবন চলবে না। সেটা ডিপেন্ড করে কোনটা সিনথেটিক ব্রাশ আর কোনটা ওই ক্যামেল হেয়ার ব্রাশ। ন্যাচারাল ব্রাশ যেটা ক্যামেল হেয়ার, আর কোনটা সিনথেটিক ব্রাশ, অনেক কিছু আছে এর মধ্যে। তো এটা চেঞ্জ করার ব্যাপারটা আছে। তো এইগুলো হাইজিনের মধ্যে আছে। আর প্রোডাক্ট চয়েস, একটা প্রোডাক্ট, কেন আমি এই প্রোডাক্টটা চুজ করেছি, এর একটা অল্টারনেটিভ আছে। পার্টিকুলার হয়তো তুমি দুটো প্রোডাক্ট সাজিয়ে রেখেছো, তাহলে এই প্রোডাক্টটা কেন ইউজ করলে ওই প্রোডাক্ট থেকে এই প্রোডাক্ট বেটার, মানে এই কেসে সব সময় নেই যে এই প্রোডাক্টটাই ভালো, কিন্তু ওই পার্টিকুলার সিচুয়েশনে এই প্রোডাক্ট কেন বেশি ভালো সেটা। আচ্ছা, হাইজিনের মধ্যে আর একটা জিনিস আসে, আজকাল কিন্তু খুব ইম্পর্টেন্স দেওয়া হয়, সেটা হচ্ছে হাইড্রেশন। মিনিমাম যদি ডিহাইড্রেশন থাকে, মিনিমাম, অনেক সময় বোঝা যায় না, কিন্তু ডিহাইড্রেশন হলে সেই স্কিনে কোনোদিন পারফেক্ট মেকআপ হবে না। ওই কিছুটা মেকআপ করে পরে সে জল খেলো, শরবত খেলো, লস্যি খেলো, তাতে কিছু আসে যায় না। মেকআপের আগে 10-15 মিনিট আগে যদি জল খায়, আগে যদি অরেঞ্জ জুস খায়, আগে যদি লেবু শরবত খায়, আগে যদি লস্যি খায়, আগে যদি ডাবের জল খায়, তাহলে কাজ দেবে। মেকআপ অর্ধেক করার পরে লাভ নেই, মেকআপ করার পরেও কোনো লাভ নেই। কেন? ডিহাইড্রেটেড স্কিনে কোনোদিন পারফেক্ট মেকআপ হবে না। মানুষ কেন, ভগবানের ক্ষমতা নেই সেখানে পারফেক্ট মেকআপ করবে। তো মিনিমাম যদি ডিহাইড্রেশন থাকে, অনেক সময় বোঝা যায় না। পার্টিকুলারলি তোমরা যারা নতুন হয়তো বুঝতে পারবে না, সেই জন্য আমরা বলি বোঝো না বোঝো, তাকে প্রথমেই হাইড্রেশন করে দেবে বলে, মানে ক্লায়েন্টকে বলবে তুমি কি বাড়িতে খেয়ে এসছো আমার দরকার নেই, ফার্স্ট আমার সামনে 2 গ্লাস জল খাও, বা 1 গ্লাস শরবত খাও, বা ওআরএস খাও, বা একটা ডাবের জল খাও। তোমার সামনে খাবে, 10-15 মিনিট পরে মেকআপটা স্টার্ট করবে, বোঝার দরকার নেই। ও যতই খেয়ে আসুক, বলে আমার সামনে আগে খাবে, তারপরে মেকআপ স্টার্ট করব। কেন? মিনিমাম ডিহাইড্রেশন বোঝা যায় না, কিন্তু ডিহাইড্রেশনে যদি মেকআপ করা হয় কোনো দিন পারফেক্ট হবে না। আর মেকআপ করার পরে বা মেকআপ স্টার্ট করার পরে জল খেলো কি শরবত খেলো, তাতে কোনো লাভ হবে না। মেকআপ করার মিনিমাম 15 মিনিট আগে, 20 মিনিট আগে হাইড্রেশন করতে হবে। তাই ক্লায়েন্টকে বলবে, ক্লায়েন্ট যতই বলুক না আমি বাড়িতে অনেক কিছু খেয়ে এসেছি, বাড়িতে কি খেয়েছো পরের ব্যাপার, আমার সামনে হয়তো জল খাও, নালে শরবত খাও, নালে ডাবের জল খাও, কিছু একটা তো খেতেই হবে, নালে দইয়ের ঘোল খাও, লস্যি খাও, কিছু একটা তো খেতেই হবে। তারপরে 15 মিনিট পরে আমি মেকআপ স্টার্ট করছি। এইটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা হাইজিনের কিন্তু একটা পার্ট, এন্ড এটা ভাইটাল পার্ট। তাহলে তুমি যেটা হয়তো বুঝতে পারলে না যে ডিহাইড্রেটেড স্কিন আছে, আর তুমি বললে না ঠিকই তো আছে, সবই ঠিক আছে, আর মেকআপ স্টার্ট করলে, এবার এক্সামিনার কিন্তু বুঝতে পারবে, এক্সামিনার তোমার থেকে অনেক বেশি এক্সপার্ট। তো যে এক্সামিনার বা যে ইনভিজিলেটর, সে কিন্তু বুঝতে পারবে। তো তুমি যেটা বুঝতে পারছো না, সে ম্যাম কিন্তু বুঝতে পারবে যে তুমি ডিহাইড্রেটেড স্কিনে মেকআপ করেছো। তাই নম্বর পুরো 0, মানে অনেক নম্বর কাটা যাবে, অনেক নম্বর কাটা যাবে। তো যেটা হয়তো তুমি 4.2 হওয়া উচিত ছিল, সেখানে হয়তো 3.8 পেয়ে গেলে, কেন? ডিহাইড্রেটেড স্কিনে তুমি মেকআপ করছো। তো এই জন্যে হাইড্রেশন এটা হাইজিনের মধ্যে আসে। প্লাস যেরকম বললাম, ব্রাশ ক্লিন হয়েছে কিনা, অ্যালার্জি টেস্ট হয়েছে কিনা, ব্রাশ টাইম টু টাইম চেঞ্জ করতে হবে, একদম সে 10 বছর পুরনো ব্রাশ চলবে না।
তো এইগুলো তো আছেই, আমাদের ব্রাশ ক্লিন আছে কিনা এইসব আছে, কিন্তু হাইড্রেশন একটা ইম্পর্টেন্ট পার্ট। আমরা যখন স্কোর দিই পরীক্ষা আর তোমরা যখন অ্যাকচুয়ালি মেকআপ করো তখন আমরা যেটা মার্কিং করে, আচ্ছা আজকাল কিন্তু আমি আর মার্কিং করছি না, আমার অনেক প্রবলেম আছে, অনেকক্ষণ বসতে পারি না, কোমরে প্রবলেম আছে, আমি কিন্তু আজকাল আর মার্কিং করছি না। বাট যাই হোক, মার্কিং যেটা করা হয় স্কোর ফরম্যাট, দু রকম ফরম্যাটে স্কোর দেওয়া হয়, সেটা পরীক্ষায়ও তাই। আর তুমি যদি একটা মেকআপ করো আর আমি তো করি না, অন্য কাউকে যদি একটা তার ছবি পাঠাও তাহলে সে যে রেটিং করবে, সে যে স্কোর দেবে, একই দু রকম স্কোর দেওয়া হয়। একটা হচ্ছে গ্রেড পয়েন্ট, যেটা আউট অফ 5 হয়, 5 ম্যাক্সিমাম, 5 এর মধ্যে 4, 4.2, 4.3, রাইট। আর একটা হচ্ছে পার্সেন্ট, আউট অফ 100, 100-র মধ্যে কত পার্সেন্ট। তাহলে যদি পি হয় আমার আউট অফ 5, 5-এর মধ্যে পি পেয়েছি, তাহলে 20 দিয়ে গুণ করলে কি হচ্ছে, 5-কে 20 দিয়ে গুণ করলে 100 হয়ে যাচ্ছে, অর্থাৎ পার্সেন্ট হয়ে যাচ্ছে। আর পি কে 20 দিয়ে গুণ করলে আমার অত পার্সেন্ট। তাহলে যদি আউট অফ 5 থাকে 20 দিয়ে গুণ করলে সেটা পার্সেন্টেজ হবে। যদি কেউ 4.2 পেয়ে থাকে, 4.2 কে 20 দিয়ে গুণ করলে 84%। এটা পার্সেন্টেজে কনভার্ট করা যায়, পয়েন্ট হিসাবে যেটা আউট অফ 5 যেটা হয় 4.2, 4.3, 4. এগুলোকে 20 দিয়ে গুণ করলে কিন্তু পার্সেন্টেজ বেরোয়। তাহলে 4 মানে 80%, 4.1 মানে 82%, 4.2 মানে 84%, 4.5 মানে 90%। এইভাবে 20 দিয়ে গুণ করে আমরা কনভার্সন করি। 4 এর কমে যদি কোনো মেকআপের পয়েন্ট হয়, এমন একটা মেকআপ করেছে যদি তার পয়েন্ট 3.8 বাই 3.7 হয়, স্টুডেন্ট হলে ঠিক আছে, স্টুডেন্ট হয়তো প্রথম শিখছে ঠিক আছে, কিন্তু কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট যদি ওই 4 থেকে কমে পায়, 3.8 আর 3.9 পায়, 3.7 পায়, তাহলে সে যেন মেকআপ আর্টিস্ট ওই কথাটাকে কেটে দিয়ে উপরে লিখে নেয় রঙের মিস্ত্রি। রঙের মিস্ত্রি, ওরা মেকআপ আর্টিস্ট নয়। 4 থেকে কম কোনো মেকআপ আর্টিস্ট অন্তত বলাই উচিত না। 4 ইজ দ্য মিনিমাম। যে 3.8, 3.7 পাচ্ছে সে মেকআপ আর্টিস্ট কথাটা কেটে দিয়ে উপরে লিখবে রঙের মিস্ত্রি। এই দরজা জানলা রং করছে, আমি ওরকম ফেসটা রং করে দিচ্ছি। দরজা জানলা যেরকম মিস্ত্রিরা রং করে, ওরকম আমি কয়েকটা কালার পেয়েছি, চলো ফেসে পেইন্টিং করলাম। এটা পেইন্টিং হয়, মেকআপ হয় না। মেকআপ মিনিমাম 4, 4 এর কমে কোনো মেকআপ পৃথিবীতে টিকবে না। ওই যদি ভুল করে কেউ 1000-2000 টাকা দিয়ে ভুল করে আসে, আর সে তো আসবেই না ফিরে, আর তার বন্ধুদেরকে বলে দেবে ওই পাড়াতে যেন না যায়, ও কাছাকাছি যাবে না। 4 হচ্ছে মিনিমাম যদি নিজেকে তোমরা মেকআপ আর্টিস্ট বলতে চাও। স্টুডেন্টে ঠিক আছে, স্টুডেন্ট হয়তো শিখবার সময় কোনো একটা মেকআপ করলো, তার 3.8 হলো ঠিক আছে, কিন্তু পাস করার পরে প্রফেশনাল লাইফে ওই 3.8, 3.7 চলবে না। এটা মিনিমাম 4, আর ম্যাক্সিমাম লোকের 4.2, 4.3 স্ট্যান্ডার্ড থাকে। তাহলে 4 ইজ দ্য মিনিমাম। তাহলে ম্যাক্সিমাম যারা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট তাদের অ্যাভারেজ গ্রেড পয়েন্ট 4.2 বা 4.3, তার মানে 85% বা 85% এর উপরে দাঁড়াবে। মেকআপ যারা ভালো মেকআপ আর্টিস্ট তাদের অ্যাভারেজ 85%, মানে 4.2, 4.3 বা মোর দ্যান দ্যাট 85% এর উপরে থাকবে। আমার যতদূর আমি দেখেছি বা আমার যতদূর নলেজ আছে, সারা পৃথিবীতে এখনো পর্যন্ত হাইয়েস্ট হয়েছে 95%,
95% এখনো পর্যন্ত হাইয়েস্ট, মানে অ্যাপ্রক্সিমেটলি 4.7 বা 4.8 হাইয়েস্ট হয়েছে। কিন্তু ওটা কিন্তু একটা পার্টিকুলার মেকআপে ও পেয়েছে, এটা নয় যে কনসিস্টেন্টলি পেয়েছে। প্রত্যেকটা মেকআপে সে 95% পায়নি, একটা মেকআপে হয়তো সে 4.7 4.8 করে 95% হাইয়েস্ট সারা পৃথিবীতে। কোনোদিন তো 100% তো কেউ পায়নি, তো ওই 95% মানে 4.7 বা 4.8 এটা হচ্ছে হাইয়েস্ট। কিন্তু এটা তার অ্যাভারেজ নয়, এটা তার পার্মানেন্ট নয়, একটা পার্টিকুলার মেকআপ, একটা পার্টিকুলার সিচুয়েশনে মেকআপ করে সে 95% পেয়েছে। অ্যাভারেজ করলে কিন্তু দাঁড়াবে 85% এর উপরে। যতই ভালো মেকআপ আর্টিস্ট থাক, অ্যাভারেজ করলে কিন্তু 85 থেকে 90-র মাঝখানে থাকবে অ্যাভারেজ। একটাতে 95 হতে পারে, একটাতে 96 হতে পারে, একটাতে 92 হতে পারে, কিন্তু অ্যাভারেজ সবসময় মিনিমাম 85% আর ইউজুয়ালি 90% এর কাছাকাছি বেস্ট মেকআপ আর্টিস্টের থাকে। আর তাছাড়া এমনি যারা ভালো মেকআপ আর্টিস্ট তাদের অ্যাভারেজ থাকে 85% এর উপরে, মোর দ্যান 85%, 86, 88, 90 এরকম এদের অ্যাভারেজ থাকে যারা ভালো মেকআপ আর্টিস্ট। 4.2 to 4.3 অর্থাৎ মোর দ্যান 85%। এবার এখানে কনসিস্টেন্সি কিন্তু ইম্পর্টেন্ট। কনসিস্টেন্সি যেরকম একজনের হয়তো হয়েছে, যেটা লেফট সাইডে দেখাচ্ছে, বাঁ দিকে দেখাচ্ছে, একটা মেকআপে 3.7, একটা মেকআপে দারুণ করেছে 4.4, তারপরে আবার 3.8, কোনোটাতে কোনো রকম 3.9, আর কোনোটাতে একটু ভালো মেকআপ করেছে 4.2। তার টোটাল হচ্ছে 20, 5টা মেকআপ 20। আর একটা মেকআপ আর্টিস্ট যেটা ডান দিকে দেখাচ্ছে 4.0, 4.1, একটা কারণে একটু খারাপ হয়ে গেছে 3.9, তারপরে 4.0, 4.0, তারও কিন্তু টোটাল 20.0। তাহলে দুজনেরই কিন্তু টোটাল 20, 5টা মেকআপ করেছে টোটাল 20, তার মানে অ্যাভারেজ কিন্তু দুজনেরই 4। কিন্তু বাঁদিকে যে মেকআপ আর্টিস্ট তার বাজার চলবে না, কনসিস্টেন্ট নয়, কখনো 3.7 কোথায় গর্তের মধ্যে চলে যাচ্ছে, আর কখনো 4.4 একদম টপ মানে মেকআপ আর্টিস্ট, আবার কখনো 4.2 নর্মাল ভালো অ্যাভারেজের ভালো মেকআপ আর্টিস্ট। তো এই যে কনসিস্টেন্ট যদি না থাকে, একবারে খুবই খারাপ জঘন্য করছে আর একবার খুব ভালো করছে, অ্যাভারেজ 20 হতে পারে, তার বাজার চলবে না। কিন্তু ডান দিকে যে কনসিস্টেন্ট আছে তারপরে বিশ্বাস করা যায়, যাই হোক সে কাছাকাছি 4 বা 4 এর উপরে হবে, তার কাছে গেলে 4 অন্তত নিশ্চিত। তো এই যে কনসিস্টেন্ট, যার উপরে বিশ্বাস করা যায়, তার বাজার চলবে। অ্যাভারেজ কিন্তু দুজনেরই একই আসছে, 5টা মেকআপে 20, তার মানে এক একটা মেকআপের অ্যাভারেজ 4.0 মানে 80%, আর এরও হচ্ছে 4.0 80%। কিন্তু ডান দিকে যে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করছে 4 এর কাছাকাছি, সে অনেক বেশি রিলায়েবল, সে কিন্তু ক্লায়েন্ট পাবে। আর বাঁ দিকে যে কখনো একেবারে 4.4 আর একেবারে কখনো 3.7 ডুবিয়ে দিচ্ছে, একদম সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিল, এই মেকআপ আর্টিস্টের দোকান চলবে না। সে কনসিস্টেন্ট কিন্তু রাখতে হবে, কনসিস্টেন্সি ইম্পর্টেন্ট। একেবারে কখনো খুব ভালো করলাম, একেবারে খুব বাজে করলাম, এইভাবে হয় না, একটা কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। তা আমি এক্সাম্পলের জন্য এখানে দেখিয়েছি যে 20 টোটাল 5টা মানে 4.0, কিন্তু অ্যাকচুয়ালি 4.0তেও খুব একটা ভালো হয় না, 4.2 বা 4.3 মেনটেন করবে। 4এও যে খুব একটা হয় না, সে ঠিক আছে চলবে, বাট একটু ভালো মেকআপ আর্টিস্ট হতে গেলে মেনটেন করবে 4.2 4.3।
খুব খারাপ হলে সে হয়তো 4.1 হতে পারে, কিন্তু মোটামুটি 4.2 4.3 এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হবে, না হলে ওই নামেই মেকআপ আর্টিস্ট, কোনোদিন পয়সা আসবে না আর ক্লায়েন্টও আসবে না। এরপরে আমরা এক একটাকে কিভাবে ইভ্যালুয়েশন করি সেটা দেখে নেব। কন্টুরিং যেটা বলেছিলাম প্রায় 21%। আমাদের একটা আইডিয়াল ওভাল ফেস আছে, তো ফেসের অ্যাকচুয়াল শেপ যাই হোক না কেন ওটাকে আইডিয়াল ওভাল অ্যাপিয়ারেন্স দেওয়া যায় কাছাকাছি। এক্স্যাক্টলি হয় না, আমি যেভাবে ছবিতে দেখিয়েছি সেইভাবে হয় না, কিন্তু কাছাকাছি একটা আইডিয়াল ওভালের অ্যাপিয়ারেন্স দেওয়া যায়, তার অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়াল ওভাল অ্যাপিয়ারেন্স দেওয়া যায়। সে ফেস ডায়মন্ড হতে পারে, হার্ট শেপড হতে পারে, অবলং হতে পারে, ওভাল হতে পারে, যাই হোক না কেন তাকে কিন্তু একটা অ্যাপ্রক্সিমেট ওভাল অ্যাপিয়ারেন্স দেওয়া যায়। অ্যাপ্রক্সিমেট, এক্স্যাক্টলি আমি কিন্তু যেভাবে ছবিতে দেখিয়েছি সেইভাবে হয় না, কিন্তু ওর কাছাকাছি একটা দেওয়া যায়। তো কতটা আইডিয়াল ওভালের কাছাকাছি আমি কন্টুরিং করেছি সেটা হচ্ছে একটা পয়েন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কন্টুরিং 21%, পুরো কোয়েশ্চেন পেপার 100 নম্বরের মধ্যে 21 নম্বর কন্টুরিং। তো আইডিয়াল ওভালের কাছাকাছি যতটা আসতে পারবো ততটা নম্বর বেশি পাবো, ততটা ভালো মেকআপ হবে, ততটা ভালো গ্রেড হবে। পরীক্ষায় শুধু না, এমনি প্র্যাকটিক্যাল লাইফে যখন একটা মেকআপ করবে, যত আইডিয়াল ওভালের কাছাকাছি তাকে প্রজেক্ট করতে পারবে ততটা বেশি ভালো মেকআপ হবে আর মার্কিংটাও বেশি ভালো হবে। এই কন্টুরিং এর একটা অ্যাডভান্সড স্টেজ আছে যেটাকে বলি আমরা প্রজেকশন। এই প্রজেকশন হয়তো বেসিক লেভেলে শেখানো হয় না, এটা অ্যাডভান্স লেভেলে শেখানো হয়, কিন্তু কোন কোন আর্টিস্ট যেরকম ময়ূরী কিন্তু অনেক জায়গায় বেসিক স্টুডেন্টসকে ও প্রজেকশন শিখিয়েছে, অত সুযোগ এসছেও শিখিয়েছে। মানে ময়ূরী এমন একটা মেকআপ আর্টিস্ট যে স্টুডেন্টসকে যা লেখা আছে তার থেকে বেশি শেখায়। অনেকরা অ্যাডে অনেক কিছুই লেখে, হয়তো সেটা শেখায় না, কিন্তু ময়ূরী অনেক সময় বেশি শেখায়, কম শেখাবে না। ও যা লেখা আছে ওদের সিলেবাসে, ওদের প্রসপেক্টের সাথে থেকে সুযোগ পেলেও এক্সট্রা শেখায়। তো তার স্টুডেন্ট প্রজেকশন শিখেছে, কিন্তু অনেক সময় প্রজেকশন নামটা বলে না ওরা। আহুতিও শিখেছে, আহুতিও তার একটা ব্যাচে, মানে আমি জানি একটা ব্যাচে, হয়তো অন্য কোনো জায়গায় শিখেছে, একটা ব্যাচে তার প্রজেকশন করিয়েছে, সুযোগ এসছে প্রজেকশন শিখিয়ে দিয়েছে, কিন্তু প্রজেকশন নামটা বলেনি, সে ওয়ার্ডটা বলেনি। এবং কেন এই ওয়ার্ডটা বলা হয় না, অনেকরা হয়তো প্রজেকশন শেখায় যদিও ওটা বেসিক কোর্সে নেই, ওটা অ্যাডভান্স কোর্সে আছে, অনেকরা হয়তো প্রজেকশন শেখায়, ময়ূরীতে শেখায়, আহুতিও অনেক ব্যাচে শিখিয়েছে, কিন্তু কেন এরা প্রজেকশন কথাটা বলে না, এটা আমি একদিন আদিতির সঙ্গে কথা বলছিলাম, অনলাইনে একটা আদিতির সঙ্গে কথা হচ্ছিল। তো জিনিসটা হচ্ছে মেকআপের যা গ্রুপ, যে ব্যাচ হয়, খুব হেটেরোজেনাস হয়। মানে একটা কলেজে যখন হয়, ধরো বিএ বিএসসি বিকম যারা ভর্তি হয়, তো টিচার জানে যে মোটামুটি এর একটা ক্লাস 12 পাস করে এসছে, তার মধ্যে হয়তো কেউ একটু ভালো স্টুডেন্ট, কেউ হয়তো পড়াশোনা একটু কম, সেও হতে পারে, কিন্তু মোটামুটি একটা ক্লাস 12 পাস করে এসছে, এটা অ্যাভারেজ ওরা জানে। মেকআপের ব্যাচ যখন হয়, ধরো 10 জন 12 জনের মেকআপের ব্যাচ হলো, 10 জন স্টুডেন্টের মেকআপের ব্যাচ, এখানে প্রবলেমটা হচ্ছে একজন হয়তো খুব হাইলি কোয়ালিফাইড টপ ক্লাস ইঞ্জিনিয়ার, একজন হয়তো সে দেখা যাবে পোস্ট ডক্টরেট, আর একজন হয়তো দেখা যাবে মাধ্যমিক পাস বা কেউ মাধ্যমিক ফেল। তো এই যে মেকআপ এর ব্যাচ অত হেটেরোজেনাস হয়, যে কারণে যেন ওরা কি করে মিনিমাম থিওরি শেখায়, মানে এই টেকনিক্যাল ওয়ার্ড গুলো, যেটা প্রজেকশন যেটা বললাম, এরকম আরো অনেক টেকনিক্যাল ওয়ার্ড আছে, এইটাকে হাতের কাজটা শিখিয়ে দেয় কিন্তু ওয়ার্ডটা শেখায় না। ওই প্রজেকশন ওয়ার্ডটা বলে না, কন্টুরিং এর মধ্যে
অ্যাডভান্স কন্ট্যুরিং করিয়ে দেয়, কিন্তু প্রজেকশন ওয়ার্ডটা শেখায় না। ওরকম আরো অনেক আছে যারা হয়তো বেসিক কোর্সে যেটুকু আছে তার থেকে বেশি নলেজটা দিয়ে দেয়, প্র্যাকটিসটাও দিয়ে দেয়, প্র্যাকটিক্যাল দেখিয়েও দেয়, কিন্তু টেকনিক্যাল টার্মটা অনেক সময় শেখানো হয় না। তো কন্ট্যুরিং যত কাছাকাছি এই আইডিয়াল ওভালের কাছাকাছি আসতে পারবো তত নম্বর বেশি। আর একেবারে ফেস মানে কি বলবো, ওভালের কাছাকাছি যদি না আনা যায়, তাহলে বেসিক কন্ট্যুরিং এ যদি পসিবল না হয়, তখন অ্যাডভান্সড কন্ট্যুরিং অর্থাৎ প্রজেকশনে ওটা করা যায়। সেটা অ্যাডভান্স প্রজেকশন, কন্ট্যুরিং এর একটা অ্যাডভান্স পদ্ধতি, সেইভাবে এটা করা যায়। কন্ট্যুরিং আর আইস আছে, দুটোই 21% প্রায়। কন্ট্যুরিং 21 আর আইসটা 21। এরপরে হাইলাইটিং হচ্ছে প্রায় 17%। কন্ট্যুরিং আর চোখ দুটোই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, 21%, 21%, দুটোই 21%, মানে টোটাল 42, প্রায় 42%। তারপরে যেটা হাইলাইটিং, এটা হচ্ছে প্রায় 17%। হাইলাইটিংও ইম্পর্টেন্ট। কন্ট্যুরিং আর চোখের পরেরটাই হচ্ছে হাইলাইটিং। এখানে তোমাদের বেশি করে ফোকাস করতে হবে, তোমাদের বেশি করে সময় দিতে হবে, এইটা বেশি করে প্র্যাকটিস করতে হবে। হাইলাইটিং, চোখ আর কন্ট্যুরিং যেটা 21%, 21%। তারপরে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যেখানে তোমরা একটু বেশি মনোযোগ দেবে, বেশি প্র্যাকটিস করবে, সেটা হাইলাইটিং, প্রায় 17%। তো আচ্ছা, এগুলো কিন্তু সিম্বলিক ছবি, আমি কিন্তু মেকআপ শেখাচ্ছি না, আমি মেকআপের কিভাবে মার্কিং হয় সেটা শেখাচ্ছি। এজন্য কিন্তু আমরা একটা রিপ্রেজেন্টেটিভ ছবি দিয়েছি। তো এটা মনে করো না আমি তোমাদের মেকআপ শেখাবো, আমি তোমাদের মেকআপ শেখাচ্ছি না, আমি মেকআপের কিভাবে মার্কিং হয়, কোন জায়গায় বেশি ফোকাস করতে হয়, তোমাদের কোন জায়গায় বেশি প্র্যাকটিস করবে, তোমরা কোন জায়গায় বেশি সময় দেবে, কোন জায়গায় তোমরা বেশি গুরুত্ব দেবে, আমি সেটা মার্কিংটা বলছি, আমি মেকআপ শেখাচ্ছি না। তো হাইলাইটিংটা 17% প্রায়। তো চোখ আর কন্ট্যুরিং এর পরেই হচ্ছে মেকআপ। এখানে তোমরা খুব ভালো করে করবে, বেশি সময় দিয়ে, বেশি যত্ন করে, আর বেশি প্র্যাকটিস করবে তোমরা। এরপরে হচ্ছে কনসিলার আর লিপস, দুটোই প্রায় 12.5%, দুটো মিলে প্রায় 25%। কনসিলার আর লিপস, আমি আগেই বলেছি কনসিলার বেশি ইউজ করবে, ক্যারেক্টার খুব কম ইউজ করবে। যেখানে একেবারে ক্যারেক্টার ইউজ না করলে চলবে না, সেখানে ক্যারেক্টার মিনিমাম এরিয়াতে, কিন্তু কনসিলার একেবারে আনন্দে ইউজ করে যাও। কনসিলার ঠিক মতো ইউজ করার জন্য 12.5%, লিপস 12.5%। এটা বলেছিলাম কেন লিপসের কম পার্সেন্টেজ, কেন চোখের 21%, চোখ হচ্ছে 21%, লিপস হচ্ছে 12.5% বলেছিলাম। চোখে অনেক মেথড আছে, অনেক প্রোডাক্টস আছে, অনেক স্কিল আছে, অনেক পদ্ধতি আছে। লিপসে কিন্তু আমার খুব সীমিত স্কোপ, খুব সীমিত স্কোপ, আমি খুব বেশি কিছু করতে পারবো না, যে কারণের জন্য চোখ 21%, লিপস 12.5%, আর কনসিলার তো 12.5%। কনসিলার যদি ঠিক মতো ইউজ না করা হয় তাহলে নম্বর তো যাবে, কিন্তু কনসিলার বেশি ইউজ করলে সেটা সেটাও নম্বর যাবে, অতটা নয়। কিন্তু একটাই জিনিস, কনসিলার এই অ্যাকচুয়ালি সবকটা প্রোডাক্টই থিন লেয়ার, একেবারে পাতলা লেয়ার, যত পাতলা লেয়ার করবে তত ভালো হবে এবং ব্লেন্ডিংটা অত সুবিধা হবে। কনসিলার লাগিয়ে যদি ব্লেন্ডিং না করা হয়, সেটা কিন্তু কনসিলার থেকে নম্বর কাটা যাবে। কনসিলার তো লাগিয়ে দিলাম, ঠিক কনসিলার ঠিক জায়গায় লাগালাম, ব্লেন্ডিং যদি না করতে পারি, যে নম্বরটা কাটবে সেটা কিন্তু কনসিলার থেকে কাটবে। তো কনসিলার যখন লাগাবে, পাতলা লেয়ার লাগাবে, এন্ড তারপরে ব্লেন্ডিংটা কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে ক্যারেক্টার 8.33। ক্যারেক্টার
বললাম মিনিমাম ইউজ করবে। যেখানে একেবারে ইউজ না করলে চলবে না, সেখানে আর খুব ছোট্ট এরিয়াতে, যত ছোট এরিয়া মানে যত ফ্ল যেখানে আছে, যত এরিয়া ধরে আছে ওইটুকুই, তার বাইরে যাবে না। মিনিমাম ক্যারেক্টার। আর যে কোনো কনসিলার দিয়ে যদি হয়ে যায় তাহলে ক্যারেক্টার ইউজ করব না। ক্যারেক্টার কিভাবে ইউজ করতে হবে এটা তো তোমরা জানো, তোমরা শিখেছো, তোমাদের ম্যাম শিখিয়েছে। যেখানে শেখো, যে ইনস্টিটিউটে শেখো সেখানে ম্যাম তোমাদের শিখিয়ে দিয়েছে। এবার ক্যারেক্টার ইউজ করার আগে সব সময় এই কালার হুইলটা মনে রাখবে, কোনটা প্রাইমারি, কোনটা সেকেন্ডারি, কোনটা কমপ্লিমেন্টারি। প্রাইমারি, কমপ্লিমেন্টারি, একটা কালারকে ঢাকতে গিয়ে তার অপোজিট কালার ইউজ করতে হবে। এইটা যদি মনে না থাকে, নিজের মোবাইলে একটা ছবি নিয়ে রাখবে এই কালার হুইলে। এটাতে প্রথম যারা নতুন নতুন হয় অনেক সময় একটু কনফিউজ হয়ে যায়। তো কনফিউশন হলে, যেখানে আমাকে রেড ইউজ করার কথা সেখানে হয়তো আমরা গ্রিন ভুল করে ইউজ করলাম। তো ওই জন্যে এইটাকে মোবাইলে ছবি রাখবে তোমরা, আর ক্যারেক্টার ইউজ করার সময় মোবাইল খুলে এই ছবিটা দেখেই করবে। কিন্তু তোমাদের একটাই জিনিস, মিনিমাম ক্যারেক্টার, যত কম ক্যারেক্টার ইউজ করবে ততই ভালো। ক্যারেক্টার খুব ছোট্ট এরিয়াতে, বাকিগুলো কিন্তু কনসিলার দিয়ে চেষ্টা করবে। এখানে কনসিলার দিয়ে হবে না, সেখানেই কিন্তু ক্যারেক্টার। তাহলে আমাদের ক্যারেক্টার 8.33 অ্যাপ্রক্সিমেটলি। আর আদার্স যেটা 8.33, তার মধ্যে ব্রঞ্জিং আছে। ফিক্সার স্প্রে, লাস্টে যে ফিক্সার স্প্রে মানে মেকআপ অনেকক্ষণ স্টেবল থাকবে, অনেক কিছু মাইনর ইমপ্রুভমেন্ট মানে ডেকোরেশন, এমবেলিশিং, হাইড্রেশন আছে। র্যাপিড এন্ড অ্যাসিওরেন্স আমি পরে আসছি। হাইড্রেশন যেটা বলছিলাম, ডিহাইড্রেটেড স্কিনে মানুষ কেন, ভগবানের ক্ষমতা নেই পারফেক্ট মেকআপ করবে, পারফেক্ট মেকআপ হয় না। হাইড্রেটেড স্কিন থাকতে হবে, ডিহাইড্রেটেড স্কিনে মেকআপ হয় না। যতই ময়েশ্চারাইজার ইউজ করি, যতই ময়েশ্চার লকিং প্রোডাক্ট ইউজ করি, হবে না। যে কারণের জন্য বলেছিলাম মাইনার ডিহাইড্রেশন বোঝা যায় না, কিন্তু মেকআপ করলে সেটা ইমপারফেক্ট থেকে যাবে, পরে হাইড্রেশন করে লাভ নেই। সেই জন্য বলেছিলাম সাবজেক্টকে তোমার সামনে বলবে জল, শরবত, ফ্রুট জুস কিছু একটা খেতে। ও বাড়িতে কি খেয়েছে আমার দরকার নেই, আমার সামনে খাবে, তারপর আমি মেকআপ স্টার্ট করব। ডিহাইড্রেটেড স্কিনে দেখবে কিভাবে মেকআপ, এই দুটো ফেস আছে, হাফ আছে। লেফট হাফ হচ্ছে যেটা রেড অ্যারো দিয়েছে, পুরো ফেস দরকার নেই, আমি যেখানে অ্যারো দিয়েছি ওইটুকুই দেখো, পুরো ফেস দেখার দরকার নেই, পুরো ফেস লাগবে না, আমি অ্যারো দিয়েছি শুধু ওই এরিয়াটা দেখো। ডিহাইড্রেটেড স্কিনে কিরকম মেকআপ আর হাইড্রেটেড স্কিনে কিরকম মেকআপ। এবার যেটা হাইড্রেটেড মানে গ্রিন অ্যারো, গ্রিন অ্যারোতে যদি 4.3 দিই, তাহলে রেড অ্যারোতে কত হবে তোমরাই ভাবো, তোমরা নিজেরা ভাবো। আমি গ্রিন অ্যারো যেটা আছে সেটা হাইড্রেটেড স্কিন, পারফেক্ট মেকআপ, সেখানে যদি আমি 4.3 দিই, তাহলে বাঁদিকে যে রেড অ্যারো কত দেওয়া উচিত সেটা তোমরা বলবে, আমি বলবো না। তাহলে ডিহাইড্রেটেড স্কিনে কোনোদিন মেকআপ হবে না। ডিহাইড্রেটেড স্কিনে যত ভালো স্কিল, যত ভালো প্রোডাক্ট, কিন্তু মেকআপ একেবারে মানে কি বলবো, সব থেকে বাজে মেকআপ হবে। তাহলে ক্যারেক্টার এন্ড আদার্স এর মধ্যে বললাম ব্রঞ্জিং, ফিক্সার, এমবেলিশিং, হাইড্রেশনটাও বললাম। এরপরে র্যাপিড এন্ড অ্যাসিওরেন্স। দেখবে ছবিতে একই সাবজেক্ট, একই ক্লায়েন্ট, দুটো তফাৎটা কি? একইভাবে মেকআপ করা হয়েছে, একই আর্টিস্ট, একই প্রোডাক্টস। তফাৎটা হচ্ছে বাঁদিকে স্ট্রেসড, অ্যাংজাইটি, টেনশন, আর ডান দিকে ক্লায়েন্ট কিন্তু রিল্যাক্সড। দুটোর মধ্যে মিনিমাম 4 থেকে 5% ডিফারেন্স। একটা ক্লায়েন্ট স্ট্রেসড বা টেনশনে থাকলে
কিছুতেই মেকআপ ভালো হবে না। সে রিল্যাক্স থাকলে কিন্তু পারফেক্ট মেকআপ হয়। আর দুটোর মধ্যে ডিফারেন্স মিনিমাম 4 থেকে 5%। তো অ্যাজ এ মেকআপ আর্টিস্ট, র্যাপার্ট অ্যান্ড অ্যাসিওরেন্স। র্যাপার্ট মানে তার সঙ্গে কি করে একটা সুন্দর বন্ধুত্বের রিলেশন করবে যাতে ও সবকিছু খুলে বলে। আর অ্যাসিওরেন্স, তাকে বলবে কোনো চিন্তা নেই, টেনশন করবে না, স্ট্রেস করবে না, অ্যাংজাইটি নেই, রিল্যাক্স থাকো, আনন্দে থাকো, খুশ মেজাজে থাকো। যদি কোনো চিন্তা হয় আমাকে বলো, কি চিন্তা? তোমার কি আগে কোনোদিন হয়তো উম, কোনো মেকআপে অ্যালার্জি বেরিয়েছে? আজকে কিছু হবে না, আমি অ্যালার্জি টেস্ট করেছি, আমার ব্রাশ কোনো পারফেক্ট ক্লিন, আজকে কিচ্ছু হবে না, একদম পারফেক্ট মেকআপ হবে। এই যে তাকে অ্যাসিওর করা, আর সে যেন তোমার উপরে বিশ্বাস করে, এইটাই হচ্ছে সম্পর্ক তৈরি করা। যেভাবে যত সুন্দর করে একটা সম্পর্ক তৈরি করবে, সে তোমার উপরে বিশ্বাস করবে, আর তোমার উপরে বিশ্বাস করলে সে রিল্যাক্সড হবে, সে আর টেনশনে থাকবে না। তখন কিন্তু মেকআপ পারফেক্ট হবে। যদি সে তোমাকে বিশ্বাস না করে, তার মনে কিছু একটা খুঁত থেকে যায়, সে অ্যাংজাইটি, টেনশন, স্ট্রেসে থাকে, যদি রিল্যাক্সড না থাকে, তুমি যাই করো না কেন মেকআপ পারফেক্ট হবে না। আর একটা রিল্যাক্সড সাবজেক্ট বা ক্লায়েন্ট আর একটা টেনশন স্ট্রেসড সাবজেক্ট বা ক্লায়েন্ট, একই তোমার এফর্ট, একই প্রোডাক্ট একই, কিন্তু ডিফারেন্স মিনিমাম 4 থেকে 5%। তাহলে র্যাপার্ট, ওর সঙ্গে একটা সম্পর্ক তৈরি করা আর তাকে রিল্যাক্সড করা, তার টেনশন দূর করা, তার স্ট্রেস দূর করা, তাকে পূর্ণভাবে নর্মাল তোমার বন্ধুত্বের মতো একটা মিষ্টি সম্পর্ক তৈরি করা। র্যাপার্ট এটা কখন করবে? যদি আগের থেকে তোমার যোগাযোগ থাকে, ঠিক আছে, নাহলে ওই যে বললাম হাইড্রেশন, বাড়িতে যাই খাও আমার সামনে তোমাকে হয়তো জল না হলে শরবত কিছু একটা খেতে হবে, তারপরে 15 মিনিট পরে মেকআপ স্টার্ট করব। এই 15-20 মিনিট মধ্যে এইটা করতে হবে। একটা তার হাইড্রেশন করানোর পরে ইমিডিয়েটলি স্টার্ট করবে না, মিনিমাম 15-20 মিনিটস গ্যাপ দিয়ে স্টার্ট করতে হয়। ওই 15-20 মিনিটস এর মধ্যে এইটা তুমি কাজ করো, তার সঙ্গে সুন্দর সম্পর্ক, যাতে ও তোমার উপরে কমপ্লিট বিশ্বাস করে, তোমার উপরে সবকিছু ছেড়ে দেয় আর রিল্যাক্সড হয়ে যায়, কোনো টেনশন না থাকে, না হলে তোমার মেকআপ ভালো হবে না। তো র্যাপার্ট এন্ড অ্যাসিওরেন্স সব থেকে বেশি ভাইটাল। তো এটা ছিল মেকআপ যদি করতে চাও কোন এরিয়াস গুলো বেশি ফোকাস করবে, কোন জায়গা বেশি এফর্ট, বেশি সময় দেবে, আর কি করে মেকআপটাকে ভালো কোয়ালিটি করতে হয়, আর যদি পরীক্ষা দেয় তাহলে কিভাবে মার্কিং হয়, আর পরীক্ষা না দিলেও এই মার্কিংটাই কিন্তু তোমার আউটপুট। মেকআপ করার পরে যে আউটপুট, ফাইনাল যে আউটপুট কত ভালো হবে, তার কোয়ালিটি কিন্তু এই মার্কিং এর উপরে ডিপেন্ড করছে। যেখানে বেশি পার্সেন্টেজ ওয়েটেজ আছে সেটাকে বেশি মনোযোগ, বেশি ফোকাস, আর ওটাকে বেশি প্র্যাকটিস করতে হবে। এইবার একটা ছোট্ট গল্প। অনেক দিন আগে বা কিছু বছর আগে কলকাতা, শুধু কলকাতা নয়, আমাদের ইস্টার্ন অ্যান্ড নর্থ ইস্টার্ন, আসাম, উড়িষ্যা, বিহার, ইউপি, এগুলোতে কি হতো, যারা খুব ভালো মেকআপ চায় বা যারা অনেক পয়সা খরচা করবে, খুব হাই স্ট্যান্ডার্ড, আমি সবকিছু বেস্ট, আমার খাওয়া থেকে আরম্ভ করে কেটারিং থেকে আরম্ভ করে সবকিছু একদম টপ ক্লাস করব, তারা অনেক পয়সা খরচা করতে পারে। তারা বলতো আমি বম্বে থেকে মেকআপ আর্টিস্ট এনেছি। এই কথাটা খুব মানে প্রচলিত, আমি বম্বে থেকে মেকআপ আর্টিস্ট এনেছি। তার মানে বম্বে থেকে মেকআপ আর্টিস্ট আনা মানে হচ্ছে সব থেকে হাইয়েস্ট স্ট্যান্ডার্ড, সব থেকে বেস্ট স্ট্যান্ডার্ড, আমি বম্বে থেকে মেকআপ আর্টিস্ট এনেছি। এটা কয়েক বছর আগে ছিল এটা।
যারা বলতো আমি বম্বে থেকে মেকআপ আর্টিস্ট এনেছি, অনেক পয়সা খরচা করেছি, দেখো একদম বেস্ট কোয়ালিটি। আজকে বম্বের লোকেরা বলে, বম্বের লোকেরা আর এই কথা বলে না, বম্বের মেকআপ আর্টিস্ট নেয় না, যারা এরকম হাই কোয়ালিটি চায় তারা বলে কলকাতা থেকে ময়ূরীকে এনেছি। এই যে তফাৎ, যারা বলতো আমি বম্বে থেকে মেকআপ আর্টিস্ট এনেছি, এখন বম্বের লোকেরা বলে আমি কলকাতা থেকে ময়ূরীকে এনেছি, এইটাই তফাৎ। ট্যালেন্ট কথা বলবে, প্রতিভা কথা বলবে, নিষ্ঠা কথা বলবে, কমিটমেন্ট কথা বলবে, কন্টিনিউয়াস যদি আমি আমার স্কিলকে আপগ্রেড করিয়ে কন্টিনিউয়াস আমি শিখতে থাকি, তার রেজাল্ট আলাদা। এই রেজাল্ট আলাদা। যতই কম্পিটিশন হোক, কম্পিটিশন থাকবে, কিন্তু তার মধ্যে স্কিল, তার মধ্যে প্রতিভা, তার মধ্যে দক্ষতা, তার মধ্যে নতুন নতুন জিনিস কন্টিনিউয়াসলি আমি ইমপ্রুভ করব, শেখার কোনো শেষ হয় না। আর আমার কমিটমেন্ট যখন থাকবো, ওইটাই আমার 100% কমিটমেন্ট, ডেডিকেশন, এটা কিন্তু নিশ্চয় একটা রেজাল্ট দেবেই। যতই কম্পিটিশন থাক, এটা কিন্তু রেজাল্ট দেবে। তাই আশা করি তোমরা এইগুলোকে যদি মাথায় রাখো, খুব ভালো মেকআপ আর্টিস্ট হবে আর খুব ভালো আউটপুট হবে, এইগুলোকে খেয়াল করবে। আবার নেক্সট ভিডিও যদি করে এই উপরে, এটা তো একটা স্পেসিফিক রিকোয়েস্টে ছিল, যদি আবার কোনোদিন কেউ রিকোয়েস্ট করে বা আমারও যদি সময় হয়, এই ম্যাথমেটিক্স আর সায়েন্স বাদ দিয়ে যদি কোনোদিন এইসব ভিডিও করার সময় হয়, তখন আবার আমরা করব। আবার দেখা হবে। টিল দেন তোমরা সবাই ভালো থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।